নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের উপর রায় ঘোষণা করা হবে 20 নভেম্বর। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এই দিন নির্ধারণ করেন। রিভিউ আবেদনকারীদের আইনজীবীরা জানান, তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয়া পূর্বের রায় এই রায়ে বাতিল হবে বলে আশা তাদের। এর ফলে সংবিধানে আবারও যুক্ত হবে তত্ত্বাবধায়ক সরকার। এর আগে সকালে আপিল বিভাগে রিভিউ আবেদনের উপর 10ম দিনে শুনানি হয়। এ নিয়ে 10 দিন ধরে বিএনপি জামাত সহ 5 পক্ষের 9 রিভিউ আবেদনকারীর আইনজীবীরা এবং অ্যাটর্নি জেনারেল শুনানি করেন। শুনানিতে বিভিন্ন আইনি যুক্তি তুলে ধরে বলেন, দেশে ধ্বংস হওয়া গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প নেই। প্রধান বিচারপতি ঘোষণা করেছেন যে এই পিটিশনের উপরে যে হিয়ারিং হয়েছে, অ্যাকর্ডিংলি তারা যথাযথভাবে শুনেছেন এবং আগামী 20 নভেম্বর জাজমেন্টের দিন ধার্য করেছেন। কুদ্দুস কাজের সমাপ্তি বক্তব্য বলেছেন যে এটাও একটা জাজমেন্ট, মাইনরিটি জাজমেন্টকে জাজমেন্ট বলতে হবে। এ নিয়ে আরো জানাতে হাইকোর্ট চত্বর থেকে যোগ দিয়েছেন সহায়ক মে জাহিদুল বাশার। জাহিদুল বাশার, 20 নভেম্বর রায় ঘোষণা হতে পারে। এ রায় যদি আসলে তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসে তাহলে কি হতে পারে? আইনজীবীরা শুনানি করেছে, সংবাদ সম্মেলন করেছেন, ব্রিফিং করেছেন, সেখানে তারা কি বলেছেন একটু বিস্তারিত জানাবেন আমাদের। দেখুন রাকিব, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে একটু আগে আইনজীবী রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার তিনি আদালতেও বলেছেন, এখানেও বলছিলেন যে বলতে গেলে সবচেয়ে বড় মামলা এটি। কারণ এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা নিয়ে বিগত 15-16 বছর ধরে, আওয়ামী লীগের সময় ধরে বিরোধী দল বিএনপি জামাত যেমন আন্দোলন করেছে, এখন আবার এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানোর জন্য বিভিন্ন সামাজিক মাধ্যমে কিন্তু এটিও শোনা যাচ্ছে, আওয়ামী লীগের অনেকেও চান যে বাংলাদেশে তত্ত্বাবধায়ক ব্যবস্থা অর্থাৎ নির্দলীয় একটা সরকার আসুক, যাদের অধীনে নির্বাচন হবে। এবং এই যে 10 দিন ধরে অ্যাপিলেট ডিভিশনের শুনানি হলো, এই শুনানিতে বেশ কিছু আইনি যুক্তি এসছে। সেই যুক্তিতে এই কথা বারবার এসেছে যে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংসের জন্য প্রধানত যেই যদি একটি কি পয়েন্ট ধরা হয় সেটি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা। তো সেটা নিয়েই কিন্তু রিভিউ আবেদনের উপরে আজকে এই 10 দিন ধরে শুনানি হলো। এখানে মূলত রিভিউ আবেদনকারী ছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামাতের মিয়া গোলাম পরোয়ার, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ বেশ কয়েকজন ব্যক্তি ছিলেন, বিশিষ্ট ব্যক্তিরা। নওগাঁর একজন মুক্তিযোদ্ধা ছিলেন, ইনসানিয়াত বিপ্লব নামে আরেকটি দলের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তো একটা বিষয় এখানে দেখুন, এটি কিন্তু রিভিউ আবেদনের শুনানি, অর্থাৎ 2011 সালের মে মাসের 30 মে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে, অর্থাৎ সংবিধানের যে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে 1996 সালে খালেদা জিয়ার সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এই সংবিধানে সন্নিবেশিত করেছিল, 2011 সালের মে মাসে সেই ব্যবস্থা বাতিল করে রায় দিয়েছিলেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে 7 বিচারপতির যে বেঞ্চ, সেই বেঞ্চ। এইখানে একটি বিষয়, আদালতে এই বিষয়টা আজকেও এসছে যে ওই যে বেঞ্চ রায় দিয়েছিল সেখানে 7 জন বিচারপতির 4 জন ছিলেন পক্ষে রায়, অর্থাৎ এই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার পক্ষে, 3 জন ছিলেন যারা বলছিলেন যে বাংলাদেশের এমন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, গণতন্ত্র এতটা সুসংহত নয় যে এই মুহূর্তে নির্দলীয় সরকার ব্যবস্থা বাতিল করে দিতে হবে। যেহেতু 4 জনের পাল্লা ভারী ছিল, সুতরাং সেই রায় ঘোষিত হয় এবং সেই রায়ের ফলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীটি অবৈধ ঘোষণা করে দেওয়া হয়। এখন এই যে রিভিউ শুনানি যেটি হলো, এই রিভিউ শুনানির মূল আবেদন হচ্ছে ওই রায়টি বাতিল করা। এখন আগের অ্যাপিলেট ডিভিশনের রায় বাতিল হয়ে গেলে এমনিতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখানে ফিরে আসবে। দেখুন, আইনজীবীরা আদালতে বেশ কয়েকটি পয়েন্ট তুলে ধরেছেন। যেমন সেই সময়ে যেই যুক্তিতে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছিল, তখন যুক্তি তুলে ধরা হয়েছিল আদালতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কোনো নির্বাচিত সরকার নয়, সুতরাং তাদের অধীনে কোনো কিছুই হতে পারে না এবং তাদের অধীনে দেশ নিরাপদ নয়। কিন্তু এই যে অ্যাপিলেট ডিভিশনের শুনানি হলো রিভিউ আবেদনের উপর 10 দিন, সেখানে আইনজীবীরা বলেছেন বরং এখন যেটি দেখা গেছে উল্টোটাই বলছে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার, অর্থাৎ অনির্বাচিত সরকারের হাতেই বাংলাদেশের গণতন্ত্র বেশি সুসংহত ছিল, মানুষ ভোট দিতে পেরেছে। বাংলাদেশে কোনো মারামারি, হানাহানি, গুম খুনের রাজনীতি এখন যেটি গত 10, 12, 15 বছর ধরে যেটি হয়েছে সেটি আগে ছিল না। সুতরাং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও বাংলাদেশের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। একই সাথে সেখানে বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান বিচারপতি হতেন, মানে সদ্য যিনি সাবেক প্রধান বিচারপতি ছিলেন তিনি হতেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রধান। তখন যুক্তি তুলে ধরা হয়েছিল যে এর ফলে বিচারকদের ভেতরে এক ধরনের লোভ ঢুকানো হচ্ছে বা
তারা এক ধরনের দলীয় বৃত্তের মধ্যে ঢুকে যাবেন, যার কারণে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো। সেই যুক্তিটিও কিন্তু এখানে আইনজীবীরা খণ্ডন করেছেন। সব মিলিয়ে এখন যেটি দেখা যাচ্ছে যে আগামী 20 নভেম্বর এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় আবার ফেরানো হবে, তেমনটি আশা করছেন এই রায়ের মাধ্যমে। এইখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা 20 নভেম্বর রায়ের ফলে সংবিধানে ফিরেও আসে, তাহলে সেটি কার্যকর হবে কবে? দেখুন, মোটামুটি এই যে 5 পক্ষের 9 জন রিভিউ আবেদনকারীর আইনজীবী সকলে, এমনকি অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রপক্ষ থেকেও তিনিও বলেছেন যে যদি এটা ফিরে আসে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন, সেই নির্বাচনে এই ব্যবস্থা কার্যকর হবে না, সেটি হবে এর পরবর্তী নির্বাচন অর্থাৎ চতুর্দশ সংসদ নির্বাচন থেকে এটি কার্যকর হবে। এবারের নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই হবে। এই বিষয়ে কিন্তু আদালতে তারা গাইডলাইনও চেয়েছেন, অর্থাৎ রায়ের সাথে এমন পর্যবেক্ষণ আইনজীবীরা আদালতের কাছে চেয়েছেন। ধন্যবাদ বাসা। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে করা রিভিউ আবেদনের উপর রায় 20 নভেম্বর, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।